ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের অবিস্মরণীয় যাত্রা সফলভাবে শেষ করার পর আজ আমরা চলেছি আরও এক বিশেষ গন্তব্যে, চার ধামের এক ধাম বদ্রীনাথ। গোবিন্দঘাট থেকে কিভাবে পৌঁছালাম বদ্রীনাথে, কোথায় থাকলাম, কিভাবে দর্শন করলাম আর এই পবিত্র তীর্থের পুরো অভিজ্ঞতা, সব কিছু নিয়েই আজকের এই এপিসোড। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ঠিক সেখান থেকেই যেখানে শেষ হয়েছিল গত পর্বের গল্প। গোবিন্দঘাট থেকে বদ্রীনাথ যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় আপনাদের রেজিস্ট্রেশনটা চেক করা হবে। আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে আসতে পারেন, আর যদি অফলাইনে চান তাহলে কিন্তু হরিদ্বার থেকে হয়, ঋষিকেশ থেকে হয় এবং দেরাদুন থেকে হয়। আর ঠিক ওই যেখানে চেক হবে তার কিছুক্ষণ আগেই আছে পাণ্ডুকেশ্বর পুলিশ চৌকি, তার নিচে যখন এর আগের বারে আমরা এসেছিলাম নিচে গিয়েছিলাম, ওখানে আমরা কুবেরজির মন্দিরে গিয়েছিলাম। ওখানে ওই দিন কুবেরজির পূজা ছিল, মারাত্মক সুন্দরভাবে চারদিকটা সাজানো ছিল এবং আমরা অসাধারণ একটা ভিউ পেয়েছিলাম, খুব এনজয় করেছিলাম। বর্ষায় এলে উত্তরাখণ্ডের এই হালটাও আপনারা দেখতে পাবেন, কিরকম ল্যান্ডস্লাইড হয়েছে একবার দেখুন, বর্ষাকালে উত্তরাখণ্ডে এলে বৃষ্টি আর মাঝে মধ্যেই ল্যান্ডস্লাইডের মতো পরিস্থিতির মুখোমুখি হতেই পারেন, কিন্তু এই সময় পাহাড়ের সৌন্দর্যটা সত্যি অন্যরকম। চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, নদীতে টইটুম্বুর জল আর আকাশ জুড়ে ভেসে বেড়ানো মেঘ, সব মিলিয়ে রাস্তার প্রতিটা মুহূর্তই উপভোগ করার মতো। তাই লম্বা জার্নিটাও একটুও বিরক্তিকর লাগে না, আর তার সাথে যদি থাকে ভালো সঙ্গ। আর এই সুন্দর দৃশ্যগুলো একের পর এক দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বিকাল 4:07 আমরা এলাম হনুমান চাট্টি। এই যে সামনে হনুমানজির মন্দির। তার আগে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, গাছে কত আপেল হয়ে রয়েছে দেখুন একবার, এখানে পিছনেও দেখুন, আর এদিকের ভিউটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। বর্ষাকাল ছাড়া কিন্তু এই ভিউগুলো পাওয়া জাস্ট ইম্পসিবল। কত আপেল, কত আপেল, মনে হচ্ছে পেরে একটা খাই। যাই হোক, এখন মন্দিরে যাই। মন্দিরের পাশে এই পাহাড়টা একবার দেখুন, কি অপূর্ব লাগছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, কি সব দৃশ্য সত্যি। এই আপেল গাছগুলোর ওপরে কত টিয়া পাখি, এখন একটা বসে আছে, কিছুক্ষণ আগে 20-25টা ছিল। মুমে লাড্ডু ফুটা। এইভাবে পাহাড় কাটতে কখনো দেখেছেন? দেখুন কিভাবে কাজ হয় পাহাড়ে। আজকাল তো সেলফ ড্রাইভ করে আসার সংখ্যাটা অনেকটাই বেড়েছে। যদি বর্ষাকালে কখনো বদ্রীনাথের দিকে আসেন তাহলে কীরকম এক্সপেক্ট করতে পারেন তার একটা ঝলক দেখাচ্ছে। দেখুন মাঝে মধ্যেই কিন্তু রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভিউ জাস্ট অসাধারণ। 5টা বাজে আমরা বদ্রীনাথ এসে পৌঁছালাম। লোকেশনটা বলে দিই, এদিকটা থেকে সোজা নিচে নেমে গেলেই মন্দির। এখন ওয়েদারটা অনেকটাই খারাপ হয়ে গেছে, আর এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাসের জায়গা। এখানেই আমরা হোটেল নিয়েছি। চলুন আপনাদেরকে রুমটা দেখাচ্ছি ভেতরে। এই হচ্ছে এই হোটেলের রুম। একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, তার সাথে একটা চেয়ার টেবিল। রুমের সাইজ বেশ ছোট, জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতে পাবেন, আর তার সাথে একটা মিরর আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এখানে গিজার, বেসিন, কোমোড সমস্ত কিছুই আছে। আমরা দুটো রুম নিয়েছি, এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমগুলো আমাদের পড়েছে পার নাইট 1000 রুপিস করে, বাট একটাই প্রবলেম, কোনো হোটেলেই নাকি এখানে শাওয়ার নেই। আমরা প্রথমবার বদ্রীনাথ এলাম আজকে অগাস্ট মাসের 3 তারিখ। এখানে কিন্তু ভালো ঠান্ডা, এসে দেখছি প্রচুর হোটেল, রেস্টুরেন্ট সবকিছু আছে। আর আমাদের হোটেল হচ্ছে হোটেল গোবিন্দ প্যালেস। সন্ধ্যা এখন 6:13 বাজে। আমরা একটু বেরিয়েছি হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টের খোঁজে, যেটা আমাদের লোকাল ওই যে মেয়েটা বলেছিল। আর এই জায়গাটা না বেশ একটা আলাদাই ভাইবস আছে, প্রচুর দোকানপাট, সুন্দর লাগছে। আমরা ফাইনালি রেস্তোরাঁটা খুঁজে পেয়েছি, একদম লোকাল ভাইব দেবে এখানে এলে। আর অর্ডারও দিয়ে দিয়েছি, খাবার চলেও এসছে। এটা হচ্ছে চাউমিন, তার সাথে মোমোটা আসছে। যে কোনো একটা লোকাল দোকানে ঢোকার আগে না মনের মধ্যে একটা সংশয় থাকে, খাবারটা কিরকম হবে, একটা অ্যাম্বিয়েন্স দেখে আমরা জাজ করে ফেলি। বাট এখানে মোমোটা খাওয়ার পর দাদা, মানে ওই যে হয় না লোকাল কারোর রেকমেন্ডেশন, ঠিক আছে, রেকমেন্ডেশনটা পেলাম আমরা, ঠিক আছে, তারপর এলাম এখানে। মানে অনেস্টলি বলবো, দোকানটা দেখি হয় না ওই জাজ করে ফেলি আমরা, তো জাজ করলাম আমি।
কিন্তু তাও মনের ভেতরে ছিল যে একবার ঢুকে দেখি কি হয়। দুটো জিনিস অর্ডার করি, চাউমিন অ্যান্ড মোমো। মোমোসটা আমরা যে নর্থ বেঙ্গলের থেকে এত খেয়েছি, তারপরও যে এই স্বাদটা পেয়েছি ভেজ মোমো। পায়েল যে কোনো খাবারই খুব খুঁতখুঁতে। হ্যাঁ, ও ভেজ মোমোটা একটা বাইট নিল, এটা অন্যরকম, এটা সিরিয়াসলি অন্যরকম। একবার এসে এখানে ট্রাই করবেন এই দোকানটা, অ্যাবসলিউটলি, তারপর আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে যে কিরকম লাগলো। অ্যাবসলিউটলি। দারুণ। আর এই অ্যাম্বিয়েন্সের সাথে মোমোটা জাস্ট জমে গিয়েছিল, এখনো মুখে স্বাদটা লেগে আছে। এই জায়গাটা কেন জানি না, আমার দেখে অন্তত গ্যাংটকের ইনজিমার্গ বা সিমলার যে মল, সেটার কথা মনে পড়ে যাচ্ছে। অদ্ভুত, মানে সিমলায় যাইনি, ছবিতে দেখেছি, বাট দারুণ ওরকম লাগছে অনেকটা। দারুণ একটা মোমো আর সিঙ্গাড়া খাওয়ার পরে এখন হচ্ছে আলুর পকোড়া। কেমন খেতে? বাইরের টেম্পারেচার মোটামুটি 13 ডিগ্রি, ভালোই ঠান্ডা আছে, আর আমরা সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে সবাই মিলে একসাথে গল্প টল্প করছিলাম। ইভিনিং স্ন্যাক্সও এখানে খেলাম, তো ভাবলাম ডিনারটা এখানেই সেরে যায়। তার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম তাওয়া রুটি, তার সাথে পনির বাটার মশলা, এখানে আছে মাশরুম মশলা, তার সাথে হচ্ছে প্লেন রাইস। এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো। এখানে বসে বসে বাইরের ভিউ দেখতে দেখতে এখন ডিনারটা এনজয় করবো। রাত্রি প্রায় 10টা বাজতে চললো, এখনো বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখুন চারদিকটা, হোটেলগুলো সুন্দর আলোয় আলোকিত, একটা সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমাদের হোটেলের পজিশনটাও খুব ভালো। তো সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। এখন আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে। গুড মর্নিং, আজকে 4th অফ অগস্ট, সকাল প্রায় 8টা বাজে। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি বদ্রীনাথ টেম্পল দর্শন করতে। আজকে দিনটা শুরু করব ঠাকুরকে দর্শন করেই। বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে কাল রাত থেকে, ভালো ঠান্ডাও আছে। চলো একসাথে গিয়ে দর্শন করে আসি আগে। এটা হচ্ছে হেঁটে মন্দির যাওয়ার রাস্তা। দেখুন বাঁদিকে বেশ কিছু দোকান আছে, 300 মিটার মতো হাঁটতে হবে মন্দির যেতে গেলে। যদি আপনারা পুজো দিতে যান, পূজার সামগ্রী কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই যে সোজা গিয়ে বাঁদিকের রাস্তাটা ধরে আমাদের যেতে হবে। কি অপূর্ব লাগছে না, সামনেই বদ্রীনাথ মন্দির, ঠিক নিচে দিয়ে বয়ে যাচ্ছে অলোকনন্দা নদী। এখানে দেখুন অনেক পুণ্যার্থীরা স্নান করছেন, এটা বেসিক্যালি হট স্প্রিং। অপূর্ব, চারদিকটা একবার দেখুন, মেঘে ঢাকা পড়ে গেছে, আর তারই মাঝে মন্দির। আর এখান দিয়েই আমাদেরকে যেতে হবে। মন্দিরের কিছুটা আগেও এরকম শাড়ি দিয়ে প্রচুর দোকান আছে। এখানেও কিন্তু পূজার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই পথ ধরে আমরা হেঁটে এলাম, হেঁটে এসেই সামনে হচ্ছে মন্দির, মন্দিরের এই মেন গেট। এবং যেরকমটা ওখান থেকে দেখালাম, নিচে নেমে গেলেই এই জায়গাটা হচ্ছে তপ্তকুণ্ড। দেখুন অনেক পুণ্যার্থী স্নান করছেন, ন্যাচারাল হট স্প্রিং, গরম জলের বাষ্পটা উঠছে, পাশেই নদী। অদ্ভুত এক সুন্দর পরিবেশ এখানে। 4 ধামের এক ধাম হলো এই বদ্রীনাথ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুটেরও বেশি উচ্চতায় নর আর নারায়ণ পর্বতের মাঝে অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই বদ্রীনাথ মন্দির। বিশ্বাস করা হয় এখানে ভগবান বিষ্ণু বদ্রীনারায়ণ রূপে বিরাজ করেন। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে এটি অন্যতম। আর সেই কারণেই প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত শুধু একবার দর্শনের আশায় এখানে এসে পৌঁছান। তবে বদ্রীনাথ শুধু একটা মন্দির নয়, এটা এমন একটা জায়গা যেখানে এসে মানুষ নিজের মনের ভেতর এক অদ্ভুত শান্তি খুঁজে পান। শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার, বদ্রীনাথ মন্দিরে জয় বদ্রী বিশালের দারুণভাবে আমরা দর্শন করলাম। এখানে এলেন আর মানে মন্দিরের ভেতরে তো ব্লগিং অ্যালাউড না, বাইরেও ব্লগিং করতে খুব একটা ইচ্ছা হলো না। এখানে এলে সত্যিই মন শান্ত হয়ে যায়। বাকি আর তো কিছু বলার নেই, আমার মনে হয় প্রতিটা ভারতবাসী এই পবিত্র 4 ধামের এক ধামের ব্যাপারে সকলেই জানেন। যাই হোক, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, হোটেল শ্রীরামান রেস্টুরেন্ট। কালকে রাত্রিবেলা আমরা এখানেই খেয়েছিলাম, আজকেও এখানে ব্রেকফাস্ট করতে ঢুকেছি। এখান থেকে আলুর পরোটা আর পোহা দিয়ে ব্রেকফাস্ট করার পরে এখন আমরা যাচ্ছি মানা ভিলেজ। বদ্রীনাথ থেকে মানা ভিলেজ হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু প্রবলেমটা হচ্ছে আজকে কন্টিনিউয়াসলি যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, আশপাশের ভিউ কিচ্ছু নিজেরাও দেখতে পাচ্ছি না, আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না। দেখা যাক ওখানে গিয়ে কি হয়। মানে একবারে বৃষ্টিটা হয়ে গেলেও তবুও ওয়েদারটা ক্লিয়ার হয়, বাট
এত নিম্নচাপের মতো বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বিরক্তই লাগছে কিছুটা। প্রথম স্টপেজ হচ্ছে এখানে, এখানে গাড়ি হল্ট দিল, পাশ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। আর আমরা এখন যাচ্ছি গণেশ গুফা, বিয়াস গুফা, সরস্বতী নদী, এই সমস্ত জিনিসগুলো দেখতে। এই যে সামনে যে মেন এন্ট্রান্স আছে সেখান দিয়ে যেতে হবে। 2 কিলোমিটার চড়াই রাস্তা আছে আর 2 কিলোমিটার মানে টোটাল 4 কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে। এখানে পিকটুও পাওয়া যাচ্ছে, আপনারা করতে পারেন। 600-700 এরকম মতো প্রাইস বলছিল। এরকম সরু গলির মধ্যে দিয়ে রাস্তা, বেশ কিছু দোকানপাট আছে, শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর বেশ কিছু খাবার দোকানের অপশনসও আছে। আর এই যে এইরকম রাস্তা, প্লেন রাস্তা, কিন্তু এই যে চড়াই শুরু হচ্ছে। আমরা একদম মেন গেটের কাছে পৌঁছে গেছি। এখানে কি কি দর্শনীয় স্থান আছে একবার দেখে নিন। ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, গণেশ গুফা আর ব্যাস গুফা। তো এই রাস্তা, এখান দিয়ে আবার কিছুটা চড়াই উঠতে হবে। প্রচুর দোকানপাট এখানে, বেশ কিছু হোমস্টেও চোখে বললো। প্রথমে আমরা এসেছি শ্রী গণেশ গুফা। এই কয়েকটা সিঁড়ি আছে আর ওপরে যে দেখতে পাচ্ছেন গুহাটা, সেটাই গণেশ গুহা। বিশ্বাস করা হয় যে গণেশজি মহর্ষি ব্যাসদেবের কাছে এখানে শুনে শুনে মহাভারতটা লিপিবদ্ধ করেছিলেন। খুব পবিত্র একটা জায়গা। ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে। এই হচ্ছে গুহাটা বাইরে থেকে। এখানে প্রতিটা দেওয়ালে কিছু না কিছু গ্রাফিটি করাই আছে, এত সুন্দর। আর পাশে এটা দেখুন, ঠিক কি বলতে পারছি না, কোনো একটা বাড়ি। টেক্সচারটা, আর্কিটেকচারটা খুব সুন্দর, পুরো স্টোন দিয়ে। বেশ অনেকটাই ওপরে উঠে এসেছি, বৃষ্টিটা এখন থেমে গেছে। এখান থেকে কি অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে একবার দেখুন। এই গ্রামে কিন্তু আপনারা থাকতেও পারেন, বেশ কয়েকটা হোমস্টের অপশান সেখানে আছে। সাদা সাদা মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর। আর এই আমরা চলে এসেছি এখন ব্যাস গুফার সামনে। বিশ্বাস করা হয় যে মহর্ষি বেদব্যাস এই গুহায় বসেই মহাভারতের সংকলন করেছিলেন। যেটা শুনলাম, গুহার ভেতরে একটা ছোট্ট মন্দির আছে, ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। এই যে এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। এই দেখুন, এখানে লেখাই আছে দিস হোলি কেভ ইজ 5330, মানে 5330 ইয়ার্স ওল্ড, 2022 সালে দাঁড়িয়ে। আর ভেতরে সাধনার প্রতীক হিসাবে পাথরে খোদাই করা বেদ জাতীয় চিহ্ন নাকি দেখতে পাওয়া যায়। যাই একটু ভেতরটা ঘুরে আসি। গুহার ভেতরে যেটা দেখলাম, মহর্ষি বেদব্যাসের একটা মূর্তি আছে এবং ওখানে একজন পণ্ডিতজি আছেন যিনি কিছু গল্প বলছিলেন খুব সুন্দর করে। তো আপনারা এখানে এলে সেই এক্সপিরিয়েন্সটা করতে পারবেন। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম এই গ্রামেই অবস্থিত সেই ঐতিহাসিক ভীমপুলে। সামনে গর্জন করতে করতে বয়ে চলেছে সরস্বতী নদী, আর তার উপরে এক বিশাল পাথর যেন প্রাকৃতিক সেতুর মতো দাঁড়িয়ে আছে। কথিত আছে মহাভারতের শেষে যখন পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে এই পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন দ্রৌপদীর পক্ষে এই উত্তাল নদী পার হওয়া সম্ভব ছিল না। তখন ভীম নিজের অসাধারণ শক্তি দিয়ে এই বিশাল পাথরটি নদীর ওপরে বসিয়ে দেন, যাতে সবাই সহজেই পার হতে পারেন। সেই থেকেই এই জায়গার নাম ভীমপুল। এখান থেকে একটু এগোলেই দেখা মেলে স্বর্গারোহিণী পথের। বিশ্বাস করা হয় মহাভারতের শেষে এই পথ ধরেই পাণ্ডবরা তাদের শেষ যাত্রা শুরু করেছিলেন। এখান থেকে খুব ফেমাস একটা ট্রেক আছে, দ্যাট ইজ বসুধারা ট্রেক। এখান থেকে দেখুন 5 কিলোমিটার মাইলস্টোনে দেওয়া আছে। আর এই হচ্ছে স্বর্গ রোহান মার্গ, স্বর্গে যাওয়ার যে দরজা সেটা। এখান দিয়েই পঞ্চ পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্বর্গের দরজা দিয়েই ঢুকেই পঞ্চ পাণ্ডব সাথে দ্রৌপদীর মূর্তি দেখতে পাবেন। ये चाइना है, अच्छा ये चाइना और ये नेपाल, ये नेपाल और इधर भारत इंडिया। ओके ओके। अच्छा, मुझे पता नहीं था, मैं सोचा ये पाकिस्तान कहाँ पे है फिर? पाकिस्तान नहीं, पाकिस्तान इधर नहीं है। वो नेपाल है ना, ये चाइना, नेपाल, इंडिया, ये पाकिस्तान नहीं पड़ता। पाकिस्तान कहाँ पे है? उधर। ओके ओके, उधर पाकिस्तान। पूर्व उत्तर भारत है। ও আচ্ছা, পূর্ব ভারত পাকিস্তান ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। আপনারা এন্টারটেনমেন্ট পেলেন কিনা আগে বলুন, এই যেটা এই মাত্র দেখলেন। কি বললো দাদা, মানে আমি যে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে জানতে পারলাম এখানে। এই যে ট্রায়াঙ্গেল চোখ হোল্ড হচ্ছে এখানে, এটা হচ্ছে চায়না, জানতে পারলাম। এটা চায়না, এই পাহাড়টাই চায়না, এটা নেপাল, আমরা যেখানে দাঁড়িয়েছি এটা ইন্ডিয়া।
খুব ক্রিটিক্যাল জায়গা, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, ফোর্সেস নেই এই একদম ট্রায়াঙ্গুলেটেড জায়গাতে। লোকটা লিটারালি সবাইকে এটা বলে বেড়াচ্ছে। আমি সেই জন্য গিয়ে ভিডিওটা করলাম। মানে কিছু মানুষজন বলতে গেলে ওদিকে জুপিটার আছে, কিছু মানুষজন কনফিডেন্সলি কি মিথ্যে কথা বলে, মানে বলতে পারে, সব জানে। বলতে পারে। দারুণ দারুণ। এখানে আর্মি নেই, কারণ এখানে হ্যাঁ, স্বর্গের সিঁড়ি। জায়গা। এখানে আমরা স্বর্গের চেয়ে আমরা কি পাচ্ছি? বাদাম পাচ্ছি, চাইনিজ চা পাচ্ছি। চাইনিজরাও জানে যে এটা স্বর্গের সিঁড়ি, চাইনিজ নেপাল সব জানে, এই জন্য এখানে কেউ কিছু করে না। এই পথ ধরেই কিন্তু বসুধারা ট্রেকটা আছে, ভীষণ সুন্দর। এখানে কয়েকটা দোকান আছে, টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে, বসে খেতে পারেন। আর বৃষ্টিটা থেমে যাওয়ার পরে দারুণ লাগছে এই রুটটা। ভারতের সব থেকে পুরানো এবং প্রথম চায়ের দোকানের চা। ইয়েস, আমরা এখন স্বর্গের রাস্তায় যেতে যেতে ক্লান্ত হয়ে গেছি, তো মাঝপথে দাঁড়িয়ে দেখলাম চিকেন পকোড়া সাথে চা। এটা চিকেন পকোড়া না, এটা ভেজ পকোড়া। এই গ্রামে যেটা সত্যি সব থেকে ভালো লাগলো, প্রতিটা ওয়ালে ডিজাইন। এখানে দেখুন কি সুন্দর করেছে। আর এই চালটা দেখুন, একদম একটা অথেন্টিক ফিল আছে। অনেকক্ষণ সময় এখানে কাটালাম। এই যে সামনের দেয়ালটাও আরেকটা গ্রাফিটি, দারুণ কাজ এখানে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা। क्या नाम है आपका? क्या नाम है? बासु वासु। देव है वो वैष्णो बहुत देव। क्यूट हो आप। क्यूट हो? स्माइल कर देख, स्माइल थैंक यू यो। थैंक यू आशु, ये तो कर दो, ये स्माइल ऐसे दांत दिखाना नहीं होता है। फ्लैंक किस कर दो, फ्लैंक किस, गाड़ियों गाड़ी से से भी फुर्सत हाथ नहीं है, से। गाड़ियों को से फुर्सत नहीं है उसको, क्या बड़ा है बात। डन वाला। और एक बार करो, अच्छे से डन करो, डन से डन करो, डन। लव यू बोल दो। আমরা এই পথে গিয়েছিলাম, আপনাদেরকে বলছিলাম বসুধারা ওয়াটারফলস। এই দেখুন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে বসুধারা ওয়াটারফলস। এখানেই মানুষজন ট্রেক করতে যায়। ऐसा तो कोई इंसान है नहीं कि जो जिसने पाप ना किया हो या हाँ। पाप होता ना हो, किसी ना किसी रूप में हो जाता है। जो जिसने भी पाप किया हो उसका ऊपर ये पानी नहीं गिरेगा, जो धारा बह रही है। किसी के ऊपर ही तो नहीं गिरेगा। हाँ, किसी मतलब जो जिस आदमी ने पाप नहीं किया है उसके ऊपर गिरेगा। আচ্ছা, जिसने नहीं पाप किया है, और ऐसा तो कोई मनुष्य है ही नहीं धरती पे। किसी न किसी रूप में आप पैदल चल रहे हैं, चींटी मर गई, जब भी हाँ। पाप है, चाहे अनजाने में है वो। चाहे जाने तो ऐसा तो है नहीं, मगर बहुत कम लोग सन्यासी को बताते हैं कि जो लोग जाते हैं वो अभी एक माई गई है, वहीं से होके आई है, तो उसके ऊपर जल गिरा और नहा के आई है वो। আচ্ছা। আপনারা যারা বদ্রীনাথ খুব কম খরচে আসতে চান, তাদের জন্য বলি ঋষিকেশ এবং হরিদ্বার থেকে বাস সার্ভিস আছে। প্রথম সকাল 4টে, তারপর সকাল 5:30, তারপর 6:30 এবং লাস্ট বাস হচ্ছে 7:30। তারপরেও বাস আছে, বিভিন্ন জায়গা থেকে তুলতে তুলতে আসে। আপনারা কিন্তু ডাইরেক্টলি বদ্রীনাথ আসতে পারেন। বদ্রীনাথে প্রচুর থাকার অপশনস আছে। সিজন অফ সিজন কিছুটা দাম ভ্যারি করে, যেরকম আমরা খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম। আর এটা বলবো, যদি একটু অফবিট এক্সপিরিয়েন্স করতে চান, একদম নেচারের মধ্যে থাকতে চান, এত দোকানপাট থাকবে না, ভিড়ভাড়টা থাকবে না, তাহলে মানা ভিলেজে থাকতে পারেন। মানা ভিলেজে কিন্তু বেশ কয়েকটা হোমস্টে আছে, ওখানে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। অবভিয়াসলি ওখানে কিন্তু লাক্সারি পাবেন না, শুধুমাত্র নেচার আর বেসিক রিকোয়ারমেন্টসটুকু। যাওয়ার পথে আমরা পঞ্চপ্রয়াগের বিষ্ণুপ্রয়াগে দাঁড়িয়েছি। এটা হচ্ছে অলকনন্দা, এটা হচ্ছে ধৌলিগঙ্গা, দুটো মিলে তৈরি হয়েছে বিষ্ণুপ্রয়াগ। যাওয়ার পথে একটা জায়গায় লাঞ্চ করছি, এটা হচ্ছে ভেজ থালি, রুটি, ডাল, একটা সবজি আর রাইস। আমাদের আজকে ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমরা আজকে রুদ্রপ্রয়াগে থাকবো, বাট অনেকটা লেট হয়ে গিয়েছে। আর রাস্তায় দেখলাম ল্যান্ডস্লাইডও হয়েছে, মানে কিছু কিছু পাথর রাস্তায় এসে পড়ে আছে, তাই আমরা রিস্ক নিইনি। কর্ণপ্রয়াগ থেকে জাস্ট কিছুটা এগিয়েই আমরা একটা বাজেটের মধ্যে হোটেল পেয়ে গেছি। এই হচ্ছে আজকে রাতের জন্য আমাদের রুম। রুমের মধ্যে একটা কিং সাইজ বেড দেওয়া আছে, একটা চেয়ার টেবিল, খুব বেসিক রুম। তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, যা কিছু ফেসিলিটি থাকা সমস্ত কিছুই আছে। এক রাতের জন্য এরকম রুমগুলো আমাদের পড়েছে 800 রুপিস করে। আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে জেরি ড্রিম। এখানে আবার পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে, যারা সেলফ ড্রাইভ করে আসতে চান থাকতে পারেন। আর তার পাশেই একটা দোকানে এখন এসেছি ডিনার করতে।
গুড মর্নিং, আরও একটা নতুন সকাল। এখন বাজে প্রায় 8:15। আমাদের হোটেল থেকে বাইরের কিরকম ভিউ পাওয়া যায় একবার দেখুন, খুব সুন্দর লাগছে। ওই দিকটাই নদীটা বয়ে যাচ্ছে। কালকে রাত্রে আমরা যেখানে ডিনার করেছিলাম সেখানে বেশ আমাদের খাবারটা ভালোই লেগেছিল। এখন যাচ্ছি আমরা সেখানেই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে আমাদের মেন গন্তব্য হচ্ছে ঋষিকেশ। একদম লোকাল একটা দোকান, এখানে আমাদের আলুর সবজি চলে এসছে, রুটি চলে এসছে, তার সাথে ব্রেড বাটার আর অমলেট পোচ আসছে। 9টা বাজে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম ঋষিকেশের উদ্দেশ্যে। এখান থেকে ঋষিকেশ হচ্ছে এক্স্যাক্টলি 158 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে 4.5 ঘন্টার একটু বেশি লাগবে। বাট কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, শুনলাম একটা রাস্তা নাকি বন্ধ আছে, তো অন্য রাস্তা দিয়ে যেতে হয় আমাদেরকে। আর একটু সময় লাগবে আমাদের, দেখা যাক কতক্ষণ কি লাগে। এক্স্যাক্টলি 12:30 বাজে। আমাদের ঋষিকেশ যাওয়ার পথে একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, সেখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে। এখনো অনেকটা যেতে হবে রাস্তায়। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, এখানেই ভাবলাম লাঞ্চটা করে নিই। এই যে ভালোই লাগলো জায়গাটা দেখে, এখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আবার বেরোবো। প্লেন ভাত নিয়েছি, তার সাথে এখানে ডাল আছে অনেকটা কোয়ান্টিটিতে, এখানে একটা মিক্স ভেজ আছে, এটাও ভালো কোয়ান্টিটি। আর এই হচ্ছে মশলা পাঁপড়। প্রথমবার দেখছি যে মশলা পাঁপড় মানে এরকম। আমাদের এখানে টোটাল বিল হয়েছে 1000 টাকা, তার মধ্যে পাঁপড়ের বিল হয়েছে 300 টাকা। আপনারা বুঝতেই পারছেন কতটা এখানে রিজনেবল প্রাইসে আপনারা খেতে পারেন। তো খাবারের কোয়ালিটি মোটামুটি, বিশাল কিছু ভালো না, ট্রাই করতে পারেন। ঋষিকেশ পৌঁছাতে এখন আমাদের 1 ঘন্টা মতো বাকি। কি জোরে বৃষ্টি হচ্ছে একবার দেখুন। তবে এটা বলে রাখি যে বর্ষাকালে যদি আপনারা উত্তরাখণ্ড আসেন তাহলে কিন্তু হাতে কিছুটা সময় নিয়ে বেরোবেন, কারণ মাঝে মধ্যেই কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, আপনাদের জ্যামে পড়তে হতে পারে, তো এগুলো একটু মাথায় রাখবেন। এবার প্রায় 250 কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। এই কয়েকদিনের উত্তরাখণ্ড সফরে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, বর্ষাকালে এখানে এলে বৃষ্টি আপনার নিত্যসঙ্গী হবেই। যখন আমরা বদ্রীনাথে এসেছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, আজ যখন বিদায় নিচ্ছি তখনও সেই একই বৃষ্টি আমাদের সঙ্গ দিচ্ছে। তাই যদি এই সময় উত্তরাখণ্ডে আসার পরিকল্পনা করেন তাহলে এই বর্ষামুখর দিনগুলোকে আপনাদের যাত্রারই একটা অংশ হিসাবে মেনে নিতে হবে। পরের পর্বে আপনাদের সঙ্গে ঘুরে দেখব ঋষিকেশ, যেখানে আমরা কোথায় থাকলাম, কি দেখলাম আর কিভাবে কাটলো আমাদের পুরো একটা দিন, সব কিছুই থাকছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে।